প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনে ইকোনমিক করিডোরের প্রস্তাব দিয়েছে বেইজিং। শুক্রবার অনুষ্ঠিত বৈঠকের পর ব্রিফিংয়ে তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। স্থানীয় সময় সকাল 10টায় বেইজিংয়ের গ্রেট হল অফ পিপলে প্রেসিডেন্ট কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সাথে বাংলাদেশের আলোচনার আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেন প্রেসিডেন্ট শি জিনপিং। অন্যদিকে এক চীন নীতিতে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইউসুফ আলী রিপোর্ট। সফরের শেষ দিনে চীনের ঐতিহাসিক আনমেন স্কোয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় চীন ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানোর পাশাপাশি বিউ বলে বেজে ওঠে শ্রদ্ধার সুর। এরপর চায়না কমিউনিস্ট পার্টির মিউজিয়াম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ন্যাশনাল পিপল কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান জাও লেজির বৈঠক অনুষ্ঠিত হয়। পরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, এক চীন নীতিতে বিশ্বাস করে বাংলাদেশ। চীন ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক জোরদার করতে কয়েকটি চুক্তি স্বাক্ষরের কথাও জানান তিনি। এই ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরের মাধ্যমে একটা দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক তৈরি হয়েছে, যার ভিত্তি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর বহুপাক্ষিক আলাপ আলোচনা এবং বিষয়কে আমরা কভার করেছি। যে এই ঐতিহাসিক সম্পর্কের মূল ভিত্তি হবে মিউচুয়াল ট্রাস্ট, রেসপেক্ট, কোঅপারেশন এবং অবশ্যই দুই দেশের নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি। আমাদের এই দ্বিপাক্ষিক আলোচনার পর মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের নেতৃত্বের সম্মতির উপর ভিত্তি করে মোট 17টি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা এমইউ স্বাক্ষরিত হয়েছে। মাহাদি আমিন বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশের পাশে থাকবে চীন। একই সাথে মিয়ানমারের মধ্য দিয়ে বাংলাদেশের সাথে করিডোর স্থাপনেরও প্রস্তাব দিয়েছে চীন। আমরা সবাই জানি রোহিঙ্গার বিষয়ে বাংলাদেশের অবস্থান খুব সুনিশ্চিত। আমরা চাই সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যাক। এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে এবং আমরা সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে রোহিঙ্গা প্রত্যাবাসন, যেটা ইতিপূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় শুধুমাত্র সম্ভব হয়েছিল, আমরা এ বিষয়ে সামনে আলোচনা শুরু করব। চিটাগাং পোর্টকে আরও কীভাবে আধুনিকায়ন করা যায় এবং আমরা একটা রিজিওনাল হাব হিসাবে গড়ে তুলতে পারি, যেখানে শুধু বাংলাদেশের জন্য না, চিটাগাং পোর্ট অন্যান্য দেশের জন্য সার্ভ করবে, সেটা নিয়ে যেমন আমরা কাজ করতে চাই। একই সাথে মংলা পোর্টকে আপগ্রেড করবার জন্য এবং মংলা পোর্টকে আরও বেশি প্রোগ্রেসিভ করবার জন্য, সার্ভিস ওরিয়েন্টেড করবার জন্য চীন আগ্রহ প্রকাশ করেছে এবং বাংলাদেশ থেকেও আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, দুদেশের মধ্যে যৌথ ইশতেহার হয়েছে, যেখানে বিভিন্ন বিষয় উল্লেখ থাকবে। Will support the Prime Minister to lead the country towards prosperity. They will support Bangladesh, his Prime Minister, Honorable Tariq Rahman, to lead the country towards prosperity. এক চীন নীতিতে বিশ্বাসী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে যেসব সমঝোতা ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা বাস্তবায়ন হলে দুদেশের পারস্পরিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বিনিয়োগ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চীনের বেইজিং থেকে ইউসুফ আলী, মাইটিভি। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সকল নথি দুবাই পুলিশের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশকে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি বলেও জানান তিনি। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ভারত থেকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি। রাকিব হাসানের রিপোর্ট। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদক মুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই দেশকে জুয়া,
এবং মাদক মুক্ত করতে হবে। এটা আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিশ্রুতি। আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন আইনি কাঠামো শক্তিশালী করা হচ্ছে জানিয়ে এলিট ফোর্সের সংস্কারের কথাও জানান তিনি। কারবার অপরাধ চলছে বর্তমান যুগের প্রযুক্তি ব্যবহার করে, কিন্তু আমাদের আইনটা হচ্ছে আদিম যুগের, সেটা হয় না। সেজন্য আমরা আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথমে আমরা আইনি ভিত্তিগুলো, কাঠামোগুলো শক্তভাবে দাঁড়া করাবো ইনশাআল্লাহ। সেজন্য আলাদা এলিট ফোর্সেরও আমরা কিছুটা সংস্কার করব, যাতে তারা অ্যাক্টিভলি কাজ করতে পারে একটা আলাদা শক্ত আইনের উপর ভিত্তি করে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং শহীদ ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া অব্যাহত আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইউই গভর্নমেন্টের ফেডারেল পুলিশ বেনজিরকে গ্রেফতার করার পরে যে ইমেইলে মেসেজ দিয়েছিল 30 দিনের ভিতরে যেন আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাঠাই তাকে ফেরত আনার ব্যাপারে, আমরা 3 দিনের ভিতরে তৈরি করে দিয়েছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেটা ইউই গভর্নমেন্টের কাছে গিয়েছে, আমাদের এমবেসি ইউই গভর্নমেন্টের কাছে হস্তান্তর করেছে কয়েকদিন আগে। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। ইউই গভর্নমেন্টের তরফ থেকে আমাদেরকে এখনো কিছু জানানো হয় না, আশা করি খুব শিগগির জানানো হবে। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে 3 জন ভারত সরকার গ্রেফতার করেছে। আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তাদেরকে ফেরত পাওয়ার জন্য, রিপেট্রিয়েট করার জন্য এক্সট্রাডিশন চুক্তি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র এবং ওয়ারেন্ট সহকারে আমাদের কাগজপত্র তখনই পাঠিয়েছি। আমরা অপেক্ষা করছি, আশা করি তাদেরকে আমরা ফেরত পাবো। সীমান্তে পুশিং ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। আমরা পুশিং ঠেকানোর জন্য সতর্ক আছি, আমাদের বিজিবি খুব প্রশংসনীয় কাজ করছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। প্রতিশোধ কিংবা প্রতিহিংসা নয়, গুমের সাথে জড়িতদের আইনের আওতায় এনে সুবিচার নিশ্চিত করার দাবি ভুক্তভোগী পরিবারের। রাজধানীতে এক অনুষ্ঠানে এ দাবি জানান তারা। সক্ষমতার অভাবে গুমের মামলার প্রক্রিয়া এগিয়ে নেওয়া বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আর স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুমের বিচার এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা করবে সরকার। মাহবুব সৈকতের রিপোর্ট। ওনাকে একটা মিনিমাম হাত করা পর্যন্ত পড়ানো হয় না, ওনার হাসি দেখলে আমার রক্ত গরম হয়ে যায়। ক্ষোভ, আক্ষেপ আর কান্না আওয়ামী শাসনামলে গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যদের। ছেলের আশা করতে করতে তো 14 বছর চলে গেছে। গুম হওয়া প্রিয়জনের ছবি নিয়ে মায়ের ডাকের সংলাপে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে হাজির হন ভুক্তভোগী পরিবারগুলো। গুম হয়েছে পরিবার যারা, তাদের যেন সেরকম একটি ভাতার ব্যবস্থা করা হয়। কঠিন থেকে কঠিনতম বিচার যদি না হয় জাতির সামনে, পরবর্তীতে এই কাজগুলো আবার ফিরে আসবে। জড়িতদের বিচার আর পরিবারগুলোর নিরাপত্তা এবং স্বীকৃতি চাইলেন অতিথি এবং 5 আগস্ট পরবর্তী সময়ে গুম থেকে ফিরে আসারাও। যারা এর সাথে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এই ধরনের অমানসিক কাজ এই বাংলার মাটিতে তার কোনদিন যেন না হতে পারে। একজন সংসদ সদস্য হয়ে, মন্ত্রী হয়ে আমরা যদি তাদের কষ্ট ধারণ করতে না পারি, তাহলে আমাদের জন্য আবারও কষ্ট অপেক্ষা করবে, সেটা আমি বলে দিলাম আপনাদেরকে। বিচারের সাথে সম্পৃক্তরা জানালেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ালে বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে সহজতর। গুম, জুলাই এবং ক্রসফায়ার সহ 80টি মামলা আমাদের ইনভেস্টিগেশনে প্রায় শেষের পথে। 24টি মামলার বিচার চলছে। 400 মামলা আমরা এখন ইনভেস্টিগেশন আমাদের হাতে। প্রায় 1500 মামলা আমাদের কাছে কমপ্লেন রেজিস্ট্রেশন আমরা করে রেখেছি, কিন্তু আমাদের ট্রাইব্যুনাল দুইটা। গুম বা অপহরণের শিকার যে পরিবারগুলো, এই 1 বছরের মধ্যে সমস্ত বিচার আমি ইনশাল্লাহ শেষ করে দেব। অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী জানালেন, সব ধরনের সহযোগিতা থাকবে সরকারের। যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হয়ে পরিবারগুলো কেন ভাতা দেওয়া হবে? অবশ্যই ভাতা দিতে হবে, এবং সেটা আমরা এই বাজেটেই তার প্রভিশন রাখার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ভিকটিমদের কথা স্মরণ করে আবেগ তাড়িত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জড়িতদের প্রকাশ্যে বিচার চান তিনিও। মানবতার বিরুদ্ধে একটা অপরাধ, প্রকাশ্যে এদের বিচার হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। ভবিষ্যতে যেন ফেসিবাদ আর না ফেরে, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ফেসিস্টের বিরুদ্ধে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ যেন আবারও কখনো কোনো সময়ে ফেসিস্টের মুখোমুখি হতে না হয়।
মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। জনগণ শুধু হতাশই নয়, সরকারের কর্মকাণ্ডে ক্ষুব্ধ বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মগবাজারের আল ফালা মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে তিনি মন্তব্য করেন। তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে মানুষ ফ্যাসিবাদী ধারার যে পরিবর্তন চেয়েছিল তা বাস্তবায়ন হতে দেওয়া হয়নি। সাদিয়া হকময়ের রিপোর্ট। দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন। কেউ তার নিজের দেশের ভিতরে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিক রহমান বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে মানুষ ফ্যাসিবাদী ধারা পরিবর্তন চেয়েছিল, কিন্তু ক্ষমতাসীনরা তা বাস্তবায়ন হতে দেয়নি। একই দিনে জনগণ 2টি ভোট দিল, একটা ভোটের মূল্যায়ন হলো, আর একটা ভোট ফেলে দেওয়া হলো। অথচ দুইটার কোনোটাই অগুরুত্বপূর্ণ নয়, বরঞ্চ শাসনের যে ধারা অতীতের শাসকদেরকে ফেসিবাদী করে তুলেছিল, এবার জনগণ চেয়েছিল সেই ধারার পরিবর্তন হোক এবং এই পরিবর্তনের জন্য ব্যাপক সংস্কার অপরিহার্য। কিন্তু আফসোস, বর্তমান সরকারি দল প্রায় 70% জনগণের এই মতকে অগ্রাহ্য করল। ফলে আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম, কোনো পরিবর্তন আসলো না। বিএনপি ক্ষমতায় বসে সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিজেদের নিয়ন্ত্রণে এনে ফ্যাসিবাদী কাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় এই নেতা। সমাজ চলার জন্য একটা সামাজিক কাঠামো লাগে, শাসন ব্যবস্থা লাগে। এই কাঠামোর মূল দায়িত্ব যারা পালন করেন বা শাসন ব্যবস্থা যাদের হাতে পরিচালিত হয়, তাদের মনস্তত্ত্ব এবং তাদের আচরণের উপর নির্ভর করে একটা সমাজ কতটুকু ভালো থাকবে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগও তোলেন তিনি। দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তার আপন মন্ত্রণালয় এইটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। একটা দেশে যদি মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সমাজ? এটা তো সমাজের প্রথম শর্ত, যে এখানে মানুষের জীবনের নিরাপত্তা থাকবে। এদিকে আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে সেভ দ্য ইউথ সেভ দ্য নেশন এই প্রতিপাদকের সামনে রেখে রাজধানীতে 5 কিলোমিটার দীর্ঘ রান এগেনস্ট ড্রাগ এই কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র শিবির। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে শোক আর প্রতিবাদের সর্ববৃহৎ তাজিয়া মিছিল। বুক চাপড়ে শোকের মাতমে স্মরণ করা হয় কারবালার প্রান্তরে মহানবীর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র শহীদ ইমাম হোসেনের আত্মত্যাগকে। পাশাপাশি মুসলমানদের উপর সকল নির্যাতনের প্রতিবাদও জানানো হয় শোক মিছিল থেকে। এসএম আরিফের রিপোর্ট। কারবালার প্রান্তরে শহীদ ইমাম হোসাইনের আত্মত্যাগ স্মরণে হোসাইনি দালান ইমামবাড়ায় 10 মুহররম সকাল থেকেই জড়ো হতে শুরু করে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। শোক মিছিলকে সামনে রেখে পরনে ছিল কালো পাঞ্জাবি, কারো হাতে লাল সবুজ কিংবা কালো নিশান। মুসলমান যেদিন বিজয় অর্জন করবে সেদিন আমরা ন্যায়ের পথে। ইমাম হোসেন এটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। আমরা সারা বিশ্বকে জানান দিতে চাই যাতে হিংসা, বিদ্বেষ, খুনোখুনি, মারামারি, কাটাকাটি এগুলো যাতে না হয়। ইমাম হুসাইন আলাইহিস সালামের ভালোবাসা নিয়েই আমরা উনার শাহাদাতকে স্মরণ করি। এদিন ইমামবাড়ায় কেউ কেউ আসেন মানতের অনুভূতি নিয়ে। আমি প্রতি বছরই আসি, আমি যে কোনো জিনিস মানত করি, আল্লাহর রহমতে আল্লাহ আশা পূর্ণ করে। ও হওয়ার আগ থেকে বলা ছিল যে ও যদি হয় তো হোসেনি দালান ইমামবাড়া থেকে এসে আর কি ওরে নিয়ে ঘুরে যাব। বেলা 10টার দিকে হোসাইনি দালান থেকে শুরু হয় ঐতিহাসিক তাজিয়া মিছিল। পুরান ঢাকার বিভিন্ন গলি থেকে মিছিলে যোগ দেন অনুসারীরা। খালি পায়ে হাই হোসাইন মাতমে এগিয়ে চলে মিছিল। হাতে বিভিন্ন রঙের নিশান, আলিম ছিল দুলদুল ঘোড়া। ইমাম হোসেনের যে সত্যর পথ, সেই পথটাকে ধরে রাখা রইল এই আজকের মিছিলের এই কথা, যে আপনারা ইমানের সাথে থাকেন। দেশ যেন শান্তিভাবে এগিয়ে যায়, সব ধর্ম যেন একসাথে দেশের জন্য কাজ করতে পারে, যার যার ধর্ম পালন করতে পারে, এই চাওয়া। শোক মিছিলের মাধ্যমে সব যুগের মানুষকে কারবালার নির্মম ঘটনা সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদও করা হয়েছে এর মাধ্যমে। আশুরার তাজিয়া মিছিল আমাদের অন্যায়ের বিরুদ্ধে
জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে হবে, দাঁড়ানোর শিক্ষা, সেখান থেকে যাতে আমরা শিক্ষা নিয়ে সমাজ, সুন্দর একটি সমাজ, দেশ গড়তে পারি, সেটাই আজকে প্রধান মেসেজ। তাজিয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডিতে গিয়ে শেষ হয়। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মুসলিম বিশ্বের জন্য এই দিনটি খুবই তাৎপর্যপূর্ণ। কারবালার সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে সকল অন্যায়ের প্রতিবাদ করার প্রত্যয় এই তাজিয়া মিছিল থেকে। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। চট্টগ্রামের রাউজান ও ধনিয়ালা পাড়ায় পৃথক ঘটনায় সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে 4 জনের মৃত্যু হয়েছে। দুপুরে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়ায় রতন ডাক্তার নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে মারা যান 2 নির্মাণ শ্রমিক। স্থানীয়রা জানায় দুপুর 12:30টার দিকে প্রদীপ সেপটিক ট্যাঙ্কে নামার পর দীর্ঘদিন বন্ধ থাকা ট্যাঙ্কে জমে থাকা গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে নামা সমীরণও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। একই দিন বেলা 2টায় নগরীর ধনিয়ালা পাড়ার লাকি মেনশন এলাকায় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে আরও 2 জনের মৃত্যু হয়। সারা দেশে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে 976 জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে 1 জন করে মোট 4 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত 15 মার্চ থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট 702 জনের মৃত্যু হয়েছে। এদিকে সারা দেশে গত 24 ঘন্টায় নতুন করে 107 জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এ সময় আরও 869 জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে যোগদান করেছেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহজাহান কবির সাজু। গত 21 জুন আইন ও বিচার বিভাগের উপসচিব মোহাম্মদ মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। তিনি 18তম BCS এর মাধ্যমে 1998 সালে সহকারী জজ হিসেবে যোগদান করেন। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় বসন্তপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মোহাম্মদ শাহজাহান কবির সাজু। ইতিপূর্বে তিনি বগুড়া জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। তার পিতার নাম ইসাক আলী ও মাতার নাম মালেকা বেগম। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের সমাগমে জমে উঠেছে রাজধানীর বাজার। সরবরাহ স্বাভাবিক থাকায় হাতের নাগালের মধ্যে রয়েছে প্রায় সব ধরনের সবজির দাম, তবে বেড়েছে আলুর দাম। আর মাছ, মাংস, মুরগির দাম রয়েছে আগের মতোই। এদিকে কিছুটা বাড়তি সব ধরনের চালের দাম, সামান্য বেড়েছে কয়েক ধরনের ডালের দামও। অপরিবর্তিত রয়েছে ভোজ্য তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। বিস্তারিত স্বপ্ন মামনির রিপোর্টে। ছুটির দিনে রাজধানীর বাজারে বেড়েছে ক্রেতা উপস্থিতি। কিছু সবজির দাম ওঠানামা করলেও সহনশীল রয়েছে প্রায় সব ধরনের সবজির দাম। বেগুন কিছু দোকানে 60 টাকা, কিছু দোকানে আবার 120 টাকা। এখন সহনশীল আছে, এখন মোটামুটি যা আছে সমস্যা হচ্ছে না। এদিকে সরবরাহ স্বাভাবিক থাকলেও বাড়তি সব ধরনের চালের দাম, বেড়েছে কয়েক ধরনের ডালের দামও। জিনিসপত্র যেগুলো আমরা নিচ্ছি তা আগের তুলনায় তেমন একটা বাড়ে নাই। বাজেট ঘোষণার পরে দাম তেমন একটা বাড়ে নাই। যেটা বৃদ্ধি আগেই হয়েছে, এখন মোটামুটি সহনশীল আছে। তো তারপরও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কথা চিন্তা করলে দামটা আর একটু সহনশীল হলে ভালো হয়। মুসুরির ডাল এবং মুগ ডাল, বুটের ডাল এগুলি 2-4 টাকা বাড়ছে। আটা ময়দার দাম আগের দামে আছে, তবে কোম্পানির একটা সংকেত দিয়েছে নাকি যে আটা এবং ময়দার দাম বাড়বে। সাইনবোর্ড দেওয়া আছে ধরেন 79 টাকা কেজি, আপনার বস্তা কিনতে গিয়ে যাচ্ছি যা বলছে যে হলো 2000 টাকা, তাহলে তো হিসাব করলে তো বেশি হয়েছে চালের দাম। ঈদের পর থেকে চাউলের দাম বাড়তি পর্যায়ক্রমে বাড়ছে, এই অবস্থায় চলতে আছে বর্তমানে। এখন বাড়ছে না, এখন শুধু কলার চাল দাম বাড়ছে। অন্যদিকে মুরগি ও মাংসের দাম আগের মতো থাকলেও মাছের দাম কিছুটা বাড়ন্ত। মাছের দাম বাড়তি, আপনার শোল মাছ হলো 1200 টাকা কেজি, মাগুর 600 টাকা কেজি, শিং মাছ 500 টাকা কেজি, চিংড়িটা আপনার 1400 টাকা কেজি। ক্রেতারা বলছেন বাজার সিন্ডিকেট বন্ধ হলে সব ধরনের পণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। মানিকগঞ্জের চরাঞ্চলের স্কুলগুলোতে স্কুল ফিডিংয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অসাধু ঠিকাদার আর কর্তৃপক্ষের যোগসাজশে বিনামূল্যের পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। অথচ সরকারের পক্ষ থেকে শিশুদের জন্য স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে। স্থানীয়রা বলছেন শিশুদের খাবারের অর্থ যাচ্ছে দুর্নীতিবাজদের পকেটে। দর্শক প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন হাফিজা খানম জুথি।
শিশুদের মেধা ও মননশীলতার বিকাশের জন্য পুষ্টিকর খাবারের বিকল্প নেই। পুষ্টিকর খাবার তো দূরের কথা, নুন আনতে পান্তা ফুরায় শিবালয় ও দৌলতপুরের চরের বাসিন্দাদের। চলমান স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে পুষ্টিকর খাবারের নিশ্চয়তা থাকায় উৎসাহিত হয়ে সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন অভিভাবকরা, কিন্তু চরাঞ্চলের শিশুদের দুপুরের খাবারে দেখা দিয়েছে অনিয়ম। অভিযোগ উঠেছে খাবার দেয়া হচ্ছে না রুটিন মাফিক। রুটি আর ডিম দেওয়ার কথা ছিল, আজকে শুধুমাত্র রুটি দিচ্ছে। 1 মাসের মধ্যে 5 দিন এরকম খাবার আছে। স্কুল ফিডিংয়ে অনিয়মের ফলে টাকা দিয়ে খাবার কিনে খাচ্ছে শিশুরা। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরাও। কত সময় টাকা না দিলে কত সময় বাড়ি যায়, বাড়ি পাঠা দেয়, কত সময় বাড়ি চলে যায়, আবার কত সময় টিয়া নিয়ে আসে। কাল রুটি দেওয়ার কথা ছিল, দেয় নাই, আবার আজকে দিছে একটা রুটি দিছে। মানে সপ্তাহে 2 দিন দুধ দেওয়ার কথা ছিল, কিন্তু দুধ এতদিন দেয় নাই, এই যে 2 দিন দিল মনে হয়। নিয়মিত খাবার না দেওয়ায় বিষয়টি স্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। মাঝে মধ্যে স্যার এই 5 দিন যায়, 1 দিন দেয় না, গ্যাপ করে কয় বলে গাড়ি আসে নাই অথবা আমাদের পাই নেই। রুটির সাথে ডিম ছিল, শুধুমাত্র রুটি দিছে, ডিম দেয় নাই। এখন আমাদের যে রুটিন মাফিক আছে, মাঝে মধ্যে দেখা যায় যে খাবারটা রুটিন মাফিক আসে না। ওদের বললে ওরা বলে যে আবহাওয়া খারাপ, হয়তো দেখা যায় যে রুটিটা নিয়মিত আসে। অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা শিক্ষা অফিসার। এমন হয়ে থাকে যে 2টি আইটেম দেওয়ার কথা, পেয়েছে 1টি আইটেম, তৎপ্রেক্ষিতে তারা রিপোর্টিং করেছে 2টি আইটেম, সেটা একটি অনিয়ম। এরকম যদি হয়ে থাকে আমরা রিপোর্ট, এখনই আমরা কথা বলছি, যদি এরকম অনিয়ম হয়ে থাকে আমরা ব্যবস্থা নেব। শিশুদের বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে এবং স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পুষ্টিকর খাবার নিশ্চিত করবে, এমনটাই প্রত্যাশা সকলের। হাফিজা খানম জুথি, মাই টিভি। নদী ভাঙন যেন কালকিনির মানুষের নিত্যদিনের আতঙ্ক। মাদারীপুরের আড়িয়াল খাঁ ও পালরদি নদীর ভয়াবহ ভাঙনে ইতোমধ্যে বিলীন হয়েছে বসতঘর, ফসলি জমি আর জীবিকার শেষ সম্বল। অনেক পরিবার আশ্রয় নিয়েছে রাস্তা কিংবা অন্যের বাড়িতে। দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা স্থানীয়দের। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকত। পানি কমার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর রূপ নিচ্ছে মাদারীপুরের আড়িয়াল খাঁ ও পালরদি নদী। কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের খুনের চর, সিডিখান ইউনিয়নের নতুন চর দৌলত খাঁ, সাহেবরামপুর ইউনিয়নের লঞ্চঘাট সহ কয়েকটি এলাকায় তীব্র নদী ভাঙন চলছে। এরই মধ্যে অর্ধশতাধিক বসতঘর, শত শত বিঘা ফসলি জমি, বৈদ্যুতিক খুঁটি ও দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। জমিন ভাঙিয়ে গেছে, বাড়ি ভাঙিয়ে গেছে। এখন যে বাড়ি আছে সেই বাড়িও নদীতে ভাঙ্গার উপকূল। রাত্রে ঘুম আসে না নদীর ভয়েতে, পোলাপান লয়ে কোনো রকম আসছি। যে কোনো সময় নদীগর্ভে চলে যেতে পারে আরো বাড়িঘর, বাজার, মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্তদের দাবি সাময়িক নয়, দীর্ঘমেয়াদী ও স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা নিতে হবে এখনই। রাত্রে আমরা ঘুমাইতে পারি না, কোন সময় ভাঙ্গা যাবে এরকম চিন্তা। সরকার যেন এখানে জিও ব্যাগ ফালাইয়া এই ভাঙনটা প্রতিরোধ করে, এটাই আমাদের দাবি। ভাঙন ঠেকাতে জরুরি প্রতিরক্ষা কাজের অংশ হিসেবে বাঁশগাড়ি ইউনিয়নের খুনের চরে 60 মিটার এলাকায় প্রায় 28,66,000 টাকার ব্যয়ে 7,956টি বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 956টি জিও ব্যাগ এখানে বরাদ্দ হয়েছে এবং আমরা এই কাজটা বাস্তবায়ন চলমান রয়েছে। ভবিষ্যতে কোথাও আরও প্রয়োজন হলে যদি নদী ভাঙন অব্যাহত থাকে আমরা সেখানেও দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। যারা নদী ভাঙন পরিবার আছে, আমরা সেই সকল পরিবারকে আমরা আর্থিকভাবে এবং তারা যেন সুন্দরভাবে বসবাস করতে পারে সেই জন্য তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। নদী পারে মানুষের প্রশ্ন, জিও ব্যাগে কি থামবে ভাঙন, নাকি আবারও মানচিত্র থেকে হারিয়ে যাবে গ্রামের পর গ্রাম? নদী ভাঙন শুধু ফসলি জমি ও বাড়ি ঘর কেড়ে নেয় না, ধ্বংস করে মানুষের জীবিকা, স্বপ্ন ও বেঁচে থাকার সর্বশেষ সম্বলটুকু। তাই ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন ও দ্রুত টেকসই কার্যকারী পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। জিয়াউদ্দিন লিয়াকত, মাই টিভি, কালকিনি, মাদারীপুর। এবারের বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসা বান্ধব বাজেট। পাশাপাশি অর্থনীতিকে স্বাভাবিক করতে সঠিক পরিকল্পনা প্রয়োজন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে NVM আয়োজিত জাতীয় বাজেট 2026-27 শীর্ষক আলোচনা সভায় বক্তারা একথা বলেন। এ সময় তারা বলেন, যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন হলে বাড়তি ব্যয় কমে আসবে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর 1 আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ও মানসুর আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন NDM এর ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার শাহেদুল আজম।